আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। সো আপনারা যদি আমাকে দেখতে পেরে থাকেন এবং যদি আমার কথা স্পষ্ট হয়ে থাকে, যদি প্লিজ কমেন্টে ইয়েস লিখে জানিয়ে দিবেন। If you can see me and if you can listen to my voice, listen to me properly, please comment here yes. অনুগ্রহপূর্বক কমেন্টে ইয়েস লিখে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। ওকে, রাশেদুল লাবানও দেখতে পাচ্ছি, সবাই ইয়েস লিখে কমেন্ট করেছে। ধন্যবাদ সবাইকে ইয়েস লিখে কমেন্ট করার জন্য। সো আসলে হয় কি, এই যে বিভিন্ন সময় কারেন্ট চলে যায় বা বিভিন্ন নেটওয়ার্ক প্রবলেম থাকে, হ্যাঁ। সো যদিও আমি আজকে ক্লাসটি 9টা থেকে শুরু করেছিলাম ডিউ টু ইন্টারনেট প্রবলেম, হ্যাঁ, কারেন্ট কিন্তু চলে গিয়েছিল, আবারও লাকিলি কারেন্ট চলে এসেছে, বাট নেটওয়ার্ক পেতে একটু সময় লেগেছে, ওয়াইফাই একটু দেরিতে এসেছে। সো থ্যাংক ইউ ফর জয়নিং হিয়ার। সো যদি আমাকে স্পষ্টভাবে আমার কথা শুনতে পেরে থাকো, সো কমেন্টে ইয়েস লিখে জানিয়ে দাও। সো হাউ আর ইউ এভরিওয়ান? সো অনেকেই এসেছিল, তখন হয়তো বা অনেকে চলে গেছে, তোমরা তাদেরকে ট্যাগ করে দিতে পারো, তারা যাতে জানতে পারে যে হ্যাঁ এখানে ক্লাসটি আবার হচ্ছে, যারা জয়েন করতে পারে। সো ওকে, ওয়ালাইকুম সালাম এভরিওয়ান। এখন যদি ক্লিয়ার হয়ে থাকে, আচ্ছা, সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্যে। সো আমি আজকে বলেছিলাম আজকে ক্লাসটি আমরা সামওয়াট ডিফারেন্টভাবে পড়াবো। প্রতিদিন তো আমরা থিওরিটিক্যাল পড়া পড়ি, আজকে আমরা একটু থিওরিটিক্যাল পড়তে পড়তে বোর্ড হয়ে গেছি এক্সাম দিতে দিতে। আজকে আমরা একটু ডিফারেন্টভাবে পড়বো, ডিফারেন্টভাবে জানবো। হ্যাঁ, আজকে আমরা লিটারেচারের ফ্লেভার নিব। সো অন্যভাবে আমরা শিখবো, আশা করি আমরা সবাই এনজয় করব ক্লাসের থেকে। সো বলেছিলাম যে আমরা আজকে কিছু লিটারেচার পড়ার কিছু নিয়ম রয়েছে, কিছু টিপস, সেগুলো জেনে আমরা এখানে একটি কবিতা ড্রিম ল্যাংস্টন হিউজেস, এটি যারা শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার্থী রয়েছে অথবা যারা সেকেন্ড ইয়ার, তাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট একটি পোয়েম, এটি আসার মতন পোয়েম। লাস্টে যদি সময় পেয়ে থাকি আমরা মডিফায়ারের একটি কুইজ রয়েছে, এটি আমরা সলভ করব। সো এর আগে চলো আমরা চলে যাই। বলেছিলাম যে এটি দেখিয়ে নিয়ে আসবো। এটা হচ্ছে ডিজনিল্যান্ড, এটি প্যারিসে অবস্থিত। এখানে যে রোলার কোস্টারটি রয়েছে, এটি নিয়ে আমরা কথা বলবো আজকে। সুমাইয়া এবং সামনে ক্লাস পাইছি আছে আমরা। Yes, of course, it's a wonderful place. সো আমরা দেখে আসলাম রোলার কোস্টার। তোমরা অনেকে হয়তো ফ্যান্টাসি কিংডম গিয়েছো, ওখানে অনেক রকম মজা করেছো, ফান করেছো। সো আজকে যেহেতু আমরা লিটারেচার পড়বো, লিটারেচার কিন্তু অন্য ধরনের টপিক। এখানে আমাদের ইমোশন থাকে, আবেগ থাকে, এখানে রোমান্টিক পোয়েট থাকে, সরো আবার দুঃখের পোয়েট থাকে, অনেক হাসির পোয়েট থাকে, অ্যানেকডোট থাকে, অনেক রকমের থাকে। সো আজকে আমরা সেই রোলার কোস্টারে উঠবো এবং আমরা লিটারেচার সম্পর্কে জানবো। সো চলো আমরা কিছু বেসিক লিটারেচার কীভাবে পড়তে হয় সেটি সম্পর্কে আমরা আগে জেনে আসি। হ্যাঁ, সো লক্ষ্য করো, যদি স্ক্রিন স্পষ্ট থাকে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। যদি লেখা স্পষ্টভাবে বুঝতে পারো আমাকে কমেন্টে ইয়েস লিখে জানিয়ে দাও, আমি তাহলে শুরু করতে পারবো। যদি লেখা দেখতে পারো স্পষ্টভাবে আমাকে ইয়েস লিখে কমেন্টে জানিয়ে দাও।
যদি স্ক্রিনে লেখা স্পষ্টভাবে দেখতে পারো। হ্যাঁ, লাবণ্য সরকার কমেন্টে করেছে ইয়েস ইয়েস। আচ্ছা, তাহলে তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, দেখো আমাদের আগেই বলে রাখি যে ইংরেজি যে ভাষা, হ্যাঁ, এখানে কিন্তু ভাষারগত, যেমন বাংলা ভাষা আমরা চলিত ভাষা, কথ্য ভাষা রয়েছে, ভাষার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। আমরা নর্মালি যেই ইংরেজি পড়ে থাকি ওটি একাডেমিক ইংলিশ, একাডেমিক গ্রামার পড়ে থাকি, যেই প্যাসেজগুলো ফার্স্ট পেপারে থাকে, সিন আনসিন, ওগুলো একাডেমিক থাকে। কিন্তু লিটারেচার কিন্তু একটু ডিফারেন্ট, ওখানে আলাদা ফ্লেভার তোমাদের দেওয়া হয়, খুব পোয়েম থাকতে পারে, সাহিত্য থাকতে পারে। সো ওখানের ভাষাটি একটু আলাদা। লক্ষ্য করো আমাদের ইংলিশ পোয়েম, কবিতা পড়ার কিছু এখানে বেশ কিছু জিনিস দেওয়া রয়েছে, এগুলো যদি তোমরা জানতে পারো, জানা থাকে, তোমাদের হয়তো অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ, সো খেয়াল করো যেটি হয় তোমার লিটারেচারে, হ্যাঁ, তোমাদের যেটা আমরা জেনারেলভাবে আমরা ইউ মানে কি বুঝি, সাবজেক্টে তুমি বুঝাই, তাই না? সো অনেক কবিতাই পাবে, তো পোয়েটে ওখানে কি ব্যবহার করেছে, ইউ বলতে THOU, হ্যাঁ, এটা উচ্চারণ হচ্ছে দাও, আমি লিখে দিয়েছি, এটা হচ্ছে দাও। সো ইউ বলতে ওরা দাও দিয়ে ইউ বোঝায়। হ্যাঁ, তো তোমাদের বিষয়টি জানতে হবে। সো বিকজ খেয়াল করো এই যে এখানে কিন্তু তোমাদের একটি কবিতা রয়েছে ইউনিট 4 লেসন 2-তে, ব্লো ব্লো দো উইন্টার উইন্ড। এখানে কিন্তু দো বলতে তুমি বোঝানো হয়েছে, ব্লো ব্লো মানে বয়ে যাও, উইন্টার উইন্ডকে, উইন্টারের বাতাসকে বলা হচ্ছে তুমি বয়ে যাও। হ্যাঁ, সো এখানে দো বলতে কিন্তু তুমি বোঝানো হয়, সাবজেক্টিভ ফর্ম, এটি তোমাদের জানতে হবে। তারপর আবার দেখো ইউ যখন অবজেক্টিভ হয়, তোমাকে বোঝায়, তখন হয় THEE, এখানে কিন্তু দুইটি ই, এটি উচ্চারণ হচ্ছে দি। দেখো উইলিয়াম শেক্সপিয়রের কিন্তু শেক্সপিয়র এক জায়গায় তিনি ব্যবহার করেছেন আই লাভ দি। হ্যাঁ, সো মনে হতে পারে দি বলতে মানে উনি কি বুঝালেন, তাই না? এখানে কিন্তু THEE ব্যবহার করা হয়েছে, এখানে দি বলতে তিনি তোমাকে বুঝিয়েছেন, ইউ অবজেক্ট ফর্মে বসেছে, আই লাভ ইউ। সো এইটাকে উনি আই লাভ দি বুঝিয়েছেন। সো এই ওয়ার্ডগুলোর সাথে আমাদের পরিচিতি থাকতে হবে, পরিচয়। আবার দেখো ইউ যখন পজিটিভ হয় তখন তোমার হয়, এটা কি হবে, দায়ী। লক্ষ্য করো তোমাদের যে ব্লো ব্লো যে কবিতা রয়েছে, এটির এখানে একটি লাইন রয়েছে, দাই টুথ ইজ নট সো কিন, তোমার দাঁত কিন্তু তেমন তীক্ষ্ণ নয়, ধারালো নয়, এরকম বোঝানো হচ্ছে। এখানে দাই বলতে বোঝানো হচ্ছে কি, তোমার। সো এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। তারপর লক্ষ্য করো এখানে ইয়োর সেলফ, যেটি আমরা রিফ্লেক্সিভ বলি, এখানে বলা হয় দাই সেলফ। এগুলো যে সব জায়গায় পাবে তা নয়, এগুলো অনেক জায়গায় ব্যবহার করা রয়েছে, এই জন্য তোমাদের বলে দিচ্ছি। দাই সেলফ হচ্ছে, যেমন নো দাই সেলফ একটি উক্তি রয়েছে, এটি কোট হচ্ছে সক্রেটিসের। হ্যাঁ, এইটি কিন্তু ওই যে যারা ঢাকা কলেজ সম্পর্কে জানো, ঢাকা কলেজের মেইন গেটে এটি লেখা রয়েছে। আমি তোমাদেরকে একটু দেখাতে চাই ঢাকা কলেজ সম্পর্কে, এটি আমার অনেক ইতিহাস। সো লক্ষ্য করো এই যে ঢাকা কলেজ, জানি না তোমরা কয়জন ঢাকা কলেজ সম্পর্কে জানো। এই যে দেখতে পাচ্ছ ঢাকা কলেজ, এখানে এটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছে 1881 সালে। হ্যাঁ, এই এই যে এটা হচ্ছে মেইন গেট। হ্যাঁ, এখন ঢাকা কলেজের যে আরেকটি গেট রয়েছে, মানে এই মেইন গেট যেটা ভিতরে, এখানে কিন্তু লেখা রয়েছে, দেখো, নো দাই সেলফ, নো দাই সেলফ, নিজেকে জানো। হ্যাঁ, সো তোমাদের আমি ঢাকা কলেজ সম্পর্কে কিছু দেখাতে চাই। ঢাকা কলেজ নিয়ে আমার অনেক ইতিহাস রয়েছে। আমার এই ঢাকা কলেজ আমার যদিও এখানে পড়ার সৌভাগ্য আমার হয়নি। সো আসলে মানুষ তো একসাথে সব কিছু করতে পারে না, এক জায়গায় পড়তে হয়। সো এটি আমার কাছে ছিল স্বপ্নের একটি কলেজ। এটি 1841 সালে প্রতিষ্ঠা হয়। আমি কিন্তু ঢাকা কলেজে, আমি যখন নটরডেম কলেজে HSC ফাইনাল পরীক্ষা দিই, আমার সিট এই ঢাকা কলেজেই পড়েছিল। সো অনেক ঢাকা কলেজে গিয়েছি, এসেছি। তোমাদের দেখো কিছু ঢাকা কলেজের সিন দেখাই। চমৎকার একটি কলেজ। হ্যাঁ, এটি পুরানো বিল্ডিং, এটি অনেক ঐতিহাসিক, এটা ইতিহাস রয়েছে, দেখতে পাচ্ছ ঢাকা কলেজে। এমনকি এই মাঠেও ফুটবলও খেলেছি ঢাকা কলেজের মাঠে। সো এরা কারা, এদেরকে আমি বলবো, ওনাদেরকে দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে লেখা গাছ দিয়ে, 1841 সালে প্রতিষ্ঠা হয়েছে ঢাকা কলেজ। সো এই ঢাকা কলেজে কিন্তু আমাদের বেশ কিছু আমাদের স্যার কিন্তু এখানে থেকে পড়াশোনা করেছেন, যেমন আমাদের রামপ্রসাদ স্যার, সবাই যাক ওনার কথা আর আলাদা করে বলতে নেই, তোমরা সবাই জানো রামপ্রসাদ স্যার। তারপর এখানে আমাদের এই আফাজউদ্দিন প্রতিষ্ঠানে আরেকজন স্যার রয়েছে, শৈল রানা স্যার। তারপর এই যে দেখতে পাচ্ছ আশফাক স্যার, ওনারা কিন্তু সবাই ঢাকা কলেজ থেকে পড়েছেন। সো ঢাকা কলেজ এটি আসলে কোনো সাধারণ কলেজ নয়। ইভেন কি ঢাকা ইউনিভার্সিটি, তোমরা বলো যে এই যে ঢাকা ইউনিভার্সিটি যে প্রতিষ্ঠা হয়েছে 1900 সালের পরে, তাই না? এর আগেই কিন্তু, এরও আরও আগে
1841, চিন্তা করো কত বছর হয়ে গেছে, এত পুরনো একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান কিন্তু অনেক ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। হ্যাঁ, আসলে ঢাকা কলেজের সাথে কারো তুলনা হয় না, কারণ এই ঢাকা প্রতিষ্ঠান ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ সব ক্ষেত্রে কিন্তু তারা লিড দিয়েছে। হ্যাঁ, সো তাদের ভূমিকা এবং তাদের যে যারা ঢাকা কলেজ থেকে পড়েছে অনেক বড় বড় জায়গায় তারা রয়েছে। সো তারা আসলে ঢাকা কলেজ সবসময় অন্যরকম। আমি যেখানে যেখানে জব করেছি, সাপোজ আমি এখানে আসার আগে যে শিক্ষা প্রতিষ্ঠানে জব করেছি, আমার যেখানে একটি কর্পোরেটে জব করেছি, সবখানেই ঢাকা কলেজ থেকে কাউকে না কাউকে পেয়েছি, আফাজউদ্দিনেও পেলাম। তারা আসলে সব জায়গায় থাকে, বাংলাদেশের সর্বোচ্চ জায়গা থেকে বলো, বিসিএস বলো, বিভিন্ন জায়গায় বলো, ঢাকা কলেজ থেকে তাদের সাফল্য কিন্তু অসাধারণ। হ্যাঁ, সবসময় অনেক ভালো করে। সো একবার এইচএসসি খাতা, বোর্ড খাতা দেখে আমি আমার, যাই হোক, আমাকে একজন পাঠিয়েছে আমার ওই ঢাকায় পাঠিয়েছিল ওনার বোর্ড খাতা জমা দেওয়ার জন্য এইচএসসি। তো তখন আমি যেই স্যারের কাছে যাই, উনি ঢাকা কলেজের স্যার ছিলেন। তোমরা জানো এই ঢাকা কলেজের জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্যাররা কিন্তু বিসিএসের মাধ্যমে ওনারা ওখানে শিক্ষক হন। তো ওদেরকে কাছ থেকে যেই সমস্ত স্টুডেন্ট পায়, বুঝতেই পারো যে তাদের কত নলেজ তারা রাখে। সো এটাও একটা সৌভাগ্যের ব্যাপার। সো ওনার সাথে আমার দেখা হয়েছিল, ঢাকা কলেজের উনি প্রফেসর। সো অনেক কিছু জানতে পেরেছি, খুব ভালো লেগেছে। উনি বললো যে উনি বিসিএসের পরীক্ষারও উনি ভাইবা নিয়েছেন, অনেক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি। যাই হোক, সো ঢাকা কলেজের অনেক স্মৃতি রয়েছে। আমি ওখানে ফুটবল খেলেছি, থেকেছি, গিয়েছি, অনেক ফ্রেন্ড সার্কেল রয়েছে। হ্যাঁ, যাই হোক, আমিও মনে করি, যদিও ঢাকা কলেজে পড়িনি, আমি মনে করি যে ঢাকা কলেজের যে আদর্শ সেটি আমি লালন করি। এটি আমারও নিজেরও কলেজ। হ্যাঁ, সো এটার প্রতি আমার অন্যরকম একটি ভালোবাসা রয়েছে। আমি যেহেতু এখানে পরীক্ষা দিয়েছি, স্বপ্নের একটি জায়গা ঢাকা কলেজ। সো চলো তোমাদের এখন দেখাই যে এখানে বলা হচ্ছে নো দাই সেলফ। হ্যাঁ, সো যদি তোমরা দেখতে পারো, বলে দেখো, দেখতে পাচ্ছ কিনা, নো দাই সেলফ। হ্যাঁ, আর এই ঢাকা কলেজে কিন্তু ছেলেরাই পড়তে পারে, মেয়েদের এটা হয় না। আর হয়তোবা আমি আশা করি আফাজউদ্দিন থেকেও তোমরা অনেকেই হয়তোবা ওখানে পড়বে, ওখানে পড়ে জীবনে অনেক বড় কিছু হবে, অনেক ভালো কিছু করবে, সেই প্রত্যাশাই রইল। তোমরা কি দেখতে পাচ্ছ? একটু ইয়েস লিখে কমেন্ট করো, তাহলে আমি নেক্সট চলে যাব। লেখা যদি দেখতে পারো একটু জানিয়ে দাও, একটু ইয়েস লিখে জানিয়ে দাও যদি লেখা স্পষ্টভাবে দেখতে পারো। কেউ একজন কমেন্ট করে জানিয়ে দাও। হ্যাঁ, ব্রিটিশদের সময় কলেজ, রাশেদ একদম ঠিক বলেছ। সো ওরা কিন্তু ঢাকা কলেজের সাথে আসলে কারো তুলনা দিতে নেই, কারণ ঢাকা কলেজের সাথে তুলনা দেওয়া যায়। হ্যাঁ, ওদের ইতিহাস, অতীত মানে অনেক মানে স্বর্ণতে অলঙ্কৃত। আসলে বুঝতেই পেরেছো যে বাংলাদেশের যেসব ঢাকা ইউনিভার্সিটি, এরও অনেক আগের কলেজ। সো এই ঢাকা ইউনিভার্সিটি যাই বলো, তাদের প্রতিষ্ঠার ক্ষেত্রেও কিন্তু ঢাকা কলেজের মানুষের অবদান রয়েছে। সো এটার কথা আর আলাদা করে বলতে নেই। সো দেখবে অনেক ক্ষেত্রেই হয় ভার্ব ওয়ান, বি ওয়ান যাকে বলি, এর সাথে আমরা এস বা ইএস যোগ করি, তাই না? সো ওই ক্ষেত্রে তোমাদের পোয়েমে কি হয়, পোয়েমে টিএইচ অথবা ইটিএইচ যুক্ত হয়। যেমন ডাজ থেকে হয়ে যায় ডট। হ্যাঁ, আবার হ্যাজ থেকে হয়ে যায় হ্যাথ। আবার ইটিস থাকলে কি হবে, টিস হয়ে যায়। তোমরা ভাবতে পারো যে ইটিস থেকে কি হবে, টিআইএস, টিস, টিস। হ্যাঁ, তোমরা বলতে টিস মারে, আসলে টিস মারে না, এটার ইটিসকে সংক্ষেপে টিস বলা হয়। সো এই যে আমরা দেখেছি বিকজ, কারণ, এইখানে কবিতার ভাষায় বিকজকে অনেক ক্ষেত্রেই ফর ব্যবহৃত হয়। আমরা ড্রিম কবিতায় দুটিতেই ফরের ব্যবহার দেখতে পারি। সো নর্মালি জেনারেল ওয়ার্ডে গ্রামার ইজ স্ট্রিক্টলি ফলোডেড আর গ্রামার ইজ হার্ডলি ফলোডেড। লক্ষ্য করো যে একটি কবিতা রয়েছে, দেখাই তোমাদের। এটি হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটি কবিতা, 10,000 saw I at a glance। আমি 10,000 দেখলাম এক পলকে। তিনি মূলত এদিকে ড্যাফোডিল ফুলের কথা বলেছেন। দেখো, 10,000 অবজেক্ট, স হচ্ছে ভার্ব, আই সাবজেক্ট, পরে একটা, মানে কোনো গ্রামারের কোনো এখানে আগাগোড়া কিছুই নেই। বাট এটা যদি জেনারেল হতো তাহলে বলতাম আই স 10,000 ড্যাফোডিল ফ্লাওয়ার্স অ্যাট এ গ্লান্স, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সো পোয়েটিক ভাষাটি একটু ডিফারেন্ট, তোমাদের এগুলো সম্বন্ধে জানতে হবে। এগুলো ভুল নয়, এরা পোয়েট আসলে যতটুকু ভাব প্রকাশ করা যায় ওগুলো নিয়ে এগুলো ব্যবহৃত হয়। হ্যাঁ, আর আরেকটা জিনিস তোমাদের দেখাবো আমি। এই যে দেখো কিছু বিষয়, এই যে তোমাদের পোয়েট
পোয়েটের সারা জীবন তোমাদের পোয়েট পড়তে হবে। যেমন এটি হচ্ছে বিসিএস এর সিলেবাস। তোমরা জানো বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে বিসিএস, বাংলাদেশ সিভিল সার্জন একটি বড় জায়গা। ওখান থেকে কিন্তু তোমরা ফরেন ক্যাডার, ডিপ্লোমেট, তারপর ম্যাজিস্ট্রেট, পুলিশ, এএসপি সব কিছুই অনেক কিছুই হওয়া যায়। সো ওখানে তোমাদের যে প্রিলিমিনারি টেস্ট হয় ওখানে তোমাদের এই যে দেখো ইংরেজি ভাষা ও সাহিত্য এখানে 35 মার্ক থাকে। এখানে তোমার গ্রামার বা ইংলিশ থেকে একাডেমিক ইংলিশ থাকে 20 নাম্বার, আর সাহিত্য থেকে থাকে 15 মার্ক। এর মানে তোমাদের সাহিত্য তোমাদের সারা জীবন, তুমি সায়েন্স হও, কমার্স হও আর আর্টস হও, তুমি যদি চাও জীবনে ভালো কিছু ভালো জায়গায় যেতে বা বিসিএস তোমার স্বপ্ন থাকে, তোমাকে কিন্তু সাহিত্য ইংলিশ লিটারেচার শিখতেই হবে। ইংলিশ লিটারেচার সম্পর্কে তোমাকে একটি ভালো জ্ঞান রাখতে হবে। হ্যাঁ, যেটি কলেজের সিলেবাস তো জাস্ট সিম্পল একটি মানে অল্প কিছু রয়েছে, কারণ তোমরা যখন বিসিএসে যাবে অনেক হিউজ সিলেবাস। সো যাই হোক, তোমাদের জানা থাকতেই হবে, এর কোনো বিকল্প নেই। এখানে কি কি থাকে আরেকদিন আমি বিসিএস নিয়ে বিস্তারিত তোমাদেরকে বলবো, জানাবো। সো তোমাদের শিখতেই হবে এক কথায়, এটি তোমরা বুঝতে পারলে। সো চলো এখন আমরা চলে যাই আমাদের আজকের যেই পোয়েমটি পড়ব। তোমরা জানো এখানে থিম অ্যানালিসিস আসে 11 নাম্বার থেকে 8 মার্কস হয়। আমি এখানে আমাদের রামপ্রসাদ স্যার শ্রদ্ধেয় তিনি কিন্তু একটি দিক নির্দেশনা দিয়েছেন, আমি সেটি তোমাদের সাথে তুলে ধরব। তিনি বলেছিলেন যে সিন 12টি থাকে, এর বাইরেও আসতে পারে। আর তোমাদের যে বোর্ডে ইনস্ট্রাকশন, আন্ডারলাইন মূল ভাব দিতে হবে এবং প্রপারলি স্পেল সঠিক বানান থাকতে হবে, এবং থিম হবে নট মোর দেন 50 ওয়ার্ড শব্দসীমা। সো দেখো, সো আমরা চলে যাই এখন। এই যে থিম ড্রিম, হ্যাঁ, এটা লিখেছেন ল্যাংস্টন হিউজেস, তোমরা দেখতে পাচ্ছ এখানে দিয়েছি আমি। সো আমি যদি তোমাদের অর্থ একটু বলি যে দেখো, হোল্ড ফাস্ট টু ড্রিম, আমাদের স্বপ্নকে আঁকড়ে ধরো। ফর ইট ড্রিমস ডাই, যদি কারণ যদি স্বপ্ন মরে যায় বা চলে যায়, লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড, লাইফ কী হয়ে যায়, ডানা ব্রোকেন মানে যেই বার্ডের মানে পাখা নেই, ভাঙা, যেটা কিনা উঠতে পারে না। তো আবার বলা হচ্ছে তোমার ড্রিমকে আঁকড়ে ধরো, কারণ যদি ড্রিম চলে যায় লাইফ হয় ব্যারেন ফিল্ড, অনুর্বর জমি, ফ্রোজেন উইথ স্নো, যেটা কিনা স্নো দ্বারা আবৃত। সো এইটি পড়লে সাধারণভাবে তোমরা ভাবতে পারো যে নিশ্চয়ই এইটি আসলে একটি স্বপ্ন সম্পর্কে বলা হচ্ছে, যার যা স্বপ্ন কে আঁকড়ে ধরো। এখন তোমার যদি স্বপ্ন থাকে যে এইচএসসিতে জিপিএ 5 পাওয়া, তুমি ভাবতে পারো যে এই স্বপ্ন মনে হয়, এই ড্রিমটি মনে হয় তোমাকে নিয়ে বলা হচ্ছে। হ্যাঁ, এই কবিতাটি কারো যদি স্বপ্ন থাকে বিসিএস হবে, ক্যাডার হবে, তো তার ভাবতে পারে এটা মনে হয় তার জন্য করা হয়েছে। আসলে ইংলিশ লিটারেচার কিন্তু আসলে মানুষের এক একজনের জীবন এক একভাবে হয়, এক এক কালচারের সাথে পার্থক্য থাকে। হ্যাঁ, সো আমাদের ওই ব্যাকগ্রাউন্ডটা যদি না জানতে পারি, আমরা আসলে গল্প বুঝতে পারবো না, কেন পোয়েম লেখা হয়েছে সেটি বুঝতে পারবো না। তো তোমাদের সাথে একটু ফান করি। দেখো এখানে একটি কথা লিখেছি, জল পড়ে পাতা নড়ে তোমার কথা মনে পড়ে, দেখতে পারলে, জল পড়ে পাতা নড়ে তোমার কথা মনে পড়ে। ওকে সানজিয়া, হ্যাঁ, তোমরা দেখলে যে জল পড়ে পাতা নড়ে তোমার কথা মনে পড়ে। এখন এইটিকে তোমরা দুইভাবে ব্যাখ্যা দিতে পারো। কেউ বলতে পারে যে একটু মজা করি, যেহেতু লিটারেচার ক্লাস একটু মজা করতেই হবে, তো আমরা আসলে গতানুগতিক ধারার ক্লাস নয়, যে বাইরে জল পড়ছে, তারপর পাতা নড়ছে, তোমার কথা মনে পড়ছে, একটা রোমান্টিক ভাব, হয়তো বা কারো সাথে কারো কথা মনে পড়ছে, সো দেখা গেলো ফোন দিল, এরকম হতে পারে। সো আরেকজন, এটা গেলো একটা পজিটিভভাবে। সো আরেকজন ভাবতে পারে যে নেগেটিভভাবে যদি বলি, হ্যাঁ, আরেকজন ভাবতে পারে যে জল পড়ে, এখন চোখ থেকে জল পড়তেছে, পাতা নড়তেছে, পাতা তো চোখের পাতা হয়, পাতা নড়ে তোমার কথা মনে পড়ে। এমন হলো যে কারোর সাথে কারো একটা রিলেশন ছিল, ওর কি হলো যে বিয়ে হয়ে গেল, এখন দেখছে যে সে কিন্তু কান্না করতেছে। হ্যাঁ, সো এখানে তোমার কথা মনে পড়ে, এটি কিন্তু নেগেটিভভাবেও আমরা বলতে পারি। সো একটি লাইন পড়ে কিন্তু বোঝা যায় না সবসময় এটি কোন সেন্সে বলা হচ্ছে। সো আমাদের এই ব্যাকগ্রাউন্ড স্টোরি অনেক বেশি জানা প্রয়োজন। সো ঠিক এই গল্প পড়েও তোমরা বুঝবে না উনি আসলে কি ধরনের কথা বলতে চেয়েছেন। এটি বুঝতে গেলে তোমাদের একটু ব্যাকগ্রাউন্ড স্টোরি যেতে হবে। লক্ষ্য করো এখানে ওনার সম্পর্কে জানি। ওনার ফুল নেম হচ্ছে জেমস মার্সেল ল্যাংস্টন হিউজেস। ওনার জন্মগ্রহণ করেন, এখানে দুই জায়গায় দুটি রয়েছে, যাই হোক তোমরা দেখতে পাচ্ছ উনি ইউএসএতে, আমেরিকায়। সো উনি পোয়েট ছিলেন, কলামিস্ট, অনেক কিছু ছিলেন। সো লক্ষ্য করো উনি কি ছিলেন, উনি হার্লেম রেনেসাঁ এটির কিন্তু উনি লিডার ছিলেন।
সো এই যে হারলেম ল্যানেসা এটি কী ছিল, নিউ নিগ্রো মুভমেন্ট, নিগ্রো যারা নিগ্রো মানে যাদের কালো বা ব্ল্যাক বলা হয়, সো এই যে নিগ্রোদের যে মুভমেন্ট রয়েছে তিনি সেই মুভমেন্টের লিডার ছিলেন। তোমাদেরকে আমি ওনাকে দেখিয়ে নিয়ে আসি, ল্যাংস্টন হিউজেস, এই যে দেখতে পাচ্ছ তিনি কিন্তু নিগ্রো কবি ছিলেন, মানে যাকে বলা হয় ব্ল্যাক। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ আমেরিকান ব্ল্যাক ছিলেন তিনি। এই যে দেখো এখানে পত্রিকায় যখন উনি মারা গিয়েছেন তখন লিখেছে ডেথ টেক্স নিগ্রো পোয়েট, মানে নিগ্রো পোয়েট মারা গেলেন। আচ্ছা, এটা আমার ছবি, যাই হোক এখানে দেখো ল্যাংস্টন হিউজেস নিগ্রো পোয়েট ডাইস, মানে যেহেতু কালো ওদেরকে নিগ্রো বলা হয়। হ্যাঁ, সো উনি কিন্তু ছিলেন যে নিগ্রো পোয়েট। হ্যাঁ, সো এখানে তোমাদের অনেক কিছু বিষয়গুলো বোঝা রয়েছে। তো উনি এই যে নিগ্রোদের যে মুভমেন্ট রয়েছে, যে আমেরিকায় কিন্তু নিগ্রোদেরকে অনেকভাবে জানো তাদেরকে স্লেভ বানিয়ে রাখা হয়, তাদেরকে অনেক ক্ষেত্রে সম্মান দেওয়া হয়নি, অনেক কিছু খারাপ লোক এটি করেছে, সবাই তো আর করেনি, যারা অনেক ভালো রয়েছে তারা তো ভালোভাবে ট্রিট করেছে। সো তিনি তাদের বিরুদ্ধে লিখেছেন। হ্যাঁ, সো আরও কিছু জিনিস শেয়ার করি। দেখো একটি মুভি রয়েছে ইংলিশ, 12 ইয়ার্স এ স্লেভ, এটি 2014 সালে অস্কার পেয়েছিল। তোমাদের আমি একটু এটি দেখাই মুভিটি হালকা। এটি একটি অস্কার, এটি নিগ্রোদের নিয়ে মুভি। দেখো রাইট, 12 বছর দাসত্ব। সো এই যে এই কবিতাটি তোমার, হ্যাঁ এটি কিন্তু 2014 সালে অস্কার পেয়েছে। তোমরা, আমি এই ফুল মুভিটি দেখেছি, এটি তোমরা চাইলে দেখতে পারো। এটি আমার 2014 সালে অস্কার পেয়েছে। তো নিগ্রোদের নিয়ে, দাসত্বদের নিয়ে অনেক স্টোরি রয়েছে। তো তিনি ছিলেন এমন একজন কবি, তিনি তাদের বিরুদ্ধে লিখেছেন, এই নিগ্রোদের মুক্তির জন্য তিনি স্বপ্ন দেখেছিলেন। সো তিনি হচ্ছেন সেই ধরনের একজন কবি। হ্যাঁ, সো এই কবিতাটি তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমরা জানো যে এই যে তোমাদের দেখাবো আমি জর্জ ফ্লয়েড সম্পর্কে কিছুদিন আগে, তিনি একজন ব্যক্তি, তুমি জানো যে এই আমেরিকায় এই যে বেশি দিন নয়, এই 1-2 মাস হবে, উনি কিন্তু মারা যান। এখানে বলবো আমি যে নিগ্রোদের দেখতে পাচ্ছ, যাই হোক এখানে তোমাদের আমি কিছু ভিডিও দেখাই ওনাকে কিভাবে মারা হয়েছিল। হ্যাঁ, তোমাদের জর্জ ফ্লয়েডকে এখানে দেখতে পাচ্ছ, যে একটু দেখিয়ে নিই, এটি একটি বিদেশি পত্রিকার ভিডিও। এই যে কিছু পুলিশ দেখা যাচ্ছে, এই যে তাকে দেখো এখানে পা দিয়ে তার গলার মধ্যে এখানে চাপ দেওয়া হয়েছিল, 3 মিনিট রাখা হয়েছিল, তারপর কিন্তু তিনি মারা যান। হ্যাঁ, তো এটাকে নিয়ে আমেরিকায় অনেক গণ্ডগোল হয়েছিল। যাই হোক, আসলে দেখতে পাচ্ছ এখানে অনেক রায়ট সৃষ্টি হয়েছিল আমেরিকায়, মানে সারা ইউরোপ জুড়ে প্রতিবাদ হয়েছিল। সো এই প্রতিবাদকে নিয়ে কিছু দেখতে পাচ্ছ, হ্যাঁ অনেক কিছুই হয়েছিল। সো এই প্রতিবাদ, সো এই যে নিগ্রোদের যে স্বাধীনতা বা তাদের যে এই ব্যাপারগুলো, হ্যাঁ এগুলো নিয়ে অনেক প্রতিবাদ হয়েছিল। সো তিনি আসলে স্বপ্ন দেখেছেন যে এমন একটি দুনিয়া হবে যেইখানে মানে এই যে কালার, যে আমাদের বর্ণ বৈষম্য থাকবে না। তোমরা জানো যে আমাদের বর্ণ বৈষম্য, যে সাদা কালোর পার্থক্য থাকবে না, সব সমান থাকবে। তিনি এরকম একটি জীবন চেয়েছিলেন, তিনি এটা স্বপ্ন দেখেছিলেন। যে আসলে দেখো ব্যাপারগুলো কি, যে আসলে এই যে আমাদের স্কিন যে কালার, হ্যাঁ ইভেন কি স্রষ্টাও বলেছেন যে এই যে বিভিন্ন ধরনের কালার, যে হোয়াইট, ব্ল্যাক, বিভিন্ন কালার, এগুলো কিন্তু স্রষ্টার সৌন্দর্যের নিদর্শন। স্রষ্টা যে কত ব্যতিক্রমভাবে কালার দিয়ে মানুষকে ডিফারেন্টভাবে তৈরি করেছেন। সো স্রষ্টার যে এই যে আর্ট, এই আর্ট হচ্ছে যে কালার দিয়েই, যারা বুদ্ধিমান মানুষ তারা কিন্তু বুঝতে পারে যে এই কালারগুলো হচ্ছে স্রষ্টার আর্ট। হ্যাঁ, সো আমরা এটিকে মানে না দেখে অনেক ক্ষেত্রে সাদা কালোর বিভেদ করে থাকি। সো সেটি দুঃখজনক ব্যাপার। সো এই কবিতাটি দিয়ে যারা বোর্ড তোমাদের এই কবিতাটি মূলত দিয়েছেন যে তোমরা যাতে বুঝতে পারো আসলে
মানুষের তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ওরা এই কবিতাটি দিয়েছে যে সাদা কালো বর্ণ বৈষম্য যদি তোমাদের মাঝখানে থেকে থাকে এগুলো যাতে তোমাদের দূর হও, এবং কিছু সাহিত্যর ফ্লেভার, যে ভবিষ্যতে অনেক সাহিত্য রয়েছে, সো কিছু সাহিত্যর ফ্লেভার তোমাদের দিল। সো দেখা যায় এটি দুঃখজনক ব্যাপার, আমি আজকে কিছু কথা বলি যে এটি আমাদের সোসাইটিতে, ইভেন কি বাংলাদেশেও এই বর্ণ বৈষম্য আমরা প্রায় সময় দেখতে পারি। দেখা যায় যেটা ইয়াং বর্তমান যে সোসাইটি, যে একটু মজা করেই বলি, দেখা যায় যে কারো যদি একটা মানুষকে চেনে না জানে না, একমাত্র তার স্কিন, তার স্কিন ব্রাইট মানে ফর্সা অথবা সাদা চামড়ার জন্যই মানুষ বলে যে আমি ক্রাশ খাইছি, এই খাইছি, সেই খাইছি। এটা ছেলেদের ক্ষেত্রে হয়, এটা মেয়েদের ক্ষেত্রেও হয়। সো এইটি কিন্তু সম্পূর্ণ বর্ণ বৈষম্য। আসলে সৌন্দর্য সবগুলোই সৌন্দর্য স্রষ্টার কাছে, এখানে সাদা কালো হোয়াইট বা এই জাতীয় শ্যামলা কিছুই নয়। এই যে এই বর্ণ বৈষম্য এগুলো কিন্তু আমাদের বাংলাদেশে মানুষ এবং ইয়াং সমাজে এটি খুব বেশি দেখা যায়। সো যারা এই কবিতাটির মাধ্যমে আসলে যারা এই কবিতাটি সিলেক্ট করেছে এই বইতে, তারা বোঝাতে চেয়েছে তোমরা যদি এরকম মন মানসিকতা থাকে তো তোমরা আসলে টোটালি রং, এবং তোমরাও এই যে বর্ণ বৈষম্য তোমাদের মন মানসিকতায় পরিপূর্ণ। সো অন্তত তোমরা চেঞ্জ করো না করো এটা তোমাদের ব্যাপার, বাট তোমরা আজ থেকে অন্তত বুঝতে পারবে যে হ্যাঁ তোমরাও এরকম রেইসিস্ট, এক ধরনের রেইসিস্ট। কারণ তোমরা একটা মানুষকে অলরেডি অনলি তার হোয়াইট স্কিনের কারণে তাকে, তার সৌন্দর্য বলতে পার্সোনালিটি অনেক কিছু রয়েছে, অনেক কিছু পার্সোনালিটি, ব্যক্তিত্ব, অনেক কিছু সৌন্দর্যর মধ্যে পড়ে। একটা মানুষকে জাস্ট তার স্কিনের জন্য তাকে, হোয়াইট স্কিনের জন্য তাকে সুন্দর বলা, কিউট বলা বা এই জাতীয় এগুলো বলে অন্য মানুষকে কিন্তু ছোট করা হয়, এবং নিজের মন মানসিকতা যে কতটা ছোট এবং কতটা বিশ্রী এইটি কিন্তু প্রকাশ করা হয়। হ্যাঁ, সো আমি শিক্ষক হিসাবে আমি মনে করি যে এই বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করা উচিত, কারণ তোমরা তো এখান থেকেই শিখবে, তাই না? সো এই জিনিসটি আমি শেয়ার করলাম, আজকে সুযোগ পেয়েছি, সো শেয়ার করলাম, যেহেতু ওনারা চায় যে তোমরা এই লেসনটি পাও। সো যাই হোক, চলো তোমাদের সাথে গল্প চলে যাই, আমাদের সময় অল্প, আমরা দ্রুত শেষ করে ফেলবো। দেখো এখানে আমাদের কিছু ওয়ার্ড জানতে হবে। হোল্ড মানে আঁকড়ে ধরা, স্নো হচ্ছে তুষার, ব্রোকেন ভাঙা, উইং হচ্ছে পাখা, ব্যারেন হচ্ছে অনুর্বর, ফ্রোজেন হচ্ছে জমাট। ফাস্টের অনেকগুলো অর্থ রয়েছে, দ্রুত বোঝায়, উপবাস বোঝায়, আবার ফাস্ট মানে ফার্মলি ফিক্স, শক্ত করে ধরে রাখা বোঝায়। হ্যাঁ, আর জানো ফর মানে বিকজ, মনোটোনাস মানে একঘেয়ে। দেখো হোল্ড ফাস্ট, হোল্ড আঁকড়ে ধরে রাখো, খুব শক্ত করে ধরে রাখো তোমার ড্রিমকে। কারণ ইফ ড্রিম ডাইজ, যদি স্বপ্ন তো মরে যায় না, স্বপ্ন চলে যায়, স্বপ্ন যদি তোমার থেকে চলে যায়, লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড, একটা পাখি হয়ে যায় যেই পাখির ডানা নেই, তার ডানা ভাঙা। দ্যাট ক্যান ফ্লাই, তো যেই পাখির পাখা নেই সেই পাখির তো আসলে জীবন কি বৃথা, তাই না? তো তোমার জীবনও কিন্তু সেই পাখির মতো হয়ে যাবে, ডানাহীন পাখির মতো, যদি তোমার স্বপ্ন না থাকে। তারপর হোল্ড ফাস্ট টু ড্রিমস, ফর হোয়েন ড্রিমস গো, কারণ যখন ড্রিম চলে যাবে, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, একটা অনুর্বর জমি হয়ে যাবে। ফ্রোজেন উইথ স্নো, এখানে বলা হচ্ছে, এখানে ফ্রোজেন জমাট বেঁধে যায় স্নো দিয়ে, হ্যাঁ, তুষার দিয়ে, মানে বিদেশে তো বরফ হয়, ওই দেশে উনি এই জন্য ওই ফ্রোজেন ব্যবহার করেছে, যেই জমিতে বরফ থাকে ওখানে কিন্তু কোনো জমি হয় না। তো এরকম জীবনের তো কোনো দাম নেই। হ্যাঁ, সো আমি যেটি করেছি তোমাদের জন্য একটি, যেহেতু তোমরা জানো এটি খুব বেশি ইম্পর্টেন্ট, যারা এইচএসসি ক্যান্ডিডেট তাদের এটি আসতে পারে, আর যদি তাদের নাও আসে এইটি কিন্তু তোমরা যারা নেক্সটে এবার যারা সেকেন্ড ইয়ার উঠবে তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই যে জর্জ ফ্লয়েডের ঘটনার পরে এটি বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, যে রেইসিজম, এবং বাংলাদেশেও যেহেতু এই রেইসিজম মন মানসিকতা স্পেশালি তরুণদের মধ্যে এটি খুব বেশি দেখা যায়, যেটা বললাম যে ক্রাশ খাওয়ার ব্যাপার, স্কিন দেখলেই তারা ক্রাশ খায়। তারা একটা মানুষকে যদি এইভাবে জাজ করে, এটা যে তাদের যে কতটা অজ্ঞতা, মানে ইভেন কি স্রষ্টার বিরুদ্ধেও তাদের কথা বলা, যেহেতু স্রষ্টা বলেছে বিভিন্ন কালার হচ্ছে স্রষ্টার যে মানে ক্রিয়েটিভিটি, সেইগুলোই আসলে প্রকাশ পেয়ে থাকে। হ্যাঁ, সো ওই ক্ষেত্রেও তারা, যে আমরা সাধারণত অনেক ধর্ম আমরা পালন করে থাকি, অনেক ধর্ম রয়েছে, সব ধর্মেই কিন্তু স্রষ্টা বলা হয়েছে সুন্দর, তাই না? সুন্দরের পূজায় সুন্দর বলতে কখনো স্রষ্টা বলেনি যে সাদা বা কালো বা এই জাতীয় বিভেদ করেনি, বাট আমরা মানুষ এটা করছি। সো এই জিনিসটি বেশি ইম্পর্টেন্ট। তো আমি একটি তোমাদের জন্যে থিম লিখেছি, আমি থিমটি তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখো। হ্যাঁ, একটু বড় করে দিই যাতে তোমরা, না বড় করার প্রয়োজন নেই, যা আছে তাই ভালো। দেখো
এখানে বলা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ ড্রিমিং ইন এ ম্যানস লাইফ ইজ বাউন্ড ডেসক্রিপশন দিতে পারো অথবা নোস নো বাউন্ড দিতে পারো, দুটি হয়। হ্যাঁ, আচ্ছা আমি তোমাদের একটি সহজটি দিয়ে দিই। লক্ষ্য করো, আমি তোমাদের তিনটি বলে দিই। দ্য ইম্পর্টেন্স অফ ড্রিমস ইন ম্যানস লাইফ ইজ বাউন্ড ডেসক্রিপশন। ডেসক্রিপশন মানে বর্ণনা, আর বাউন্ড মানে বাইরে, মানে বর্ণনার বাইরে, মানে বর্ণনা করে তুমি একটি মানুষের ড্রিমের যে গুরুত্ব সেটিকে তুমি ফুটিয়ে তুলতে পারবে না, এটি আমাদের পক্ষে সম্ভব নয়। তারপর আমি বলেছি যে দেখো, নো গোল ইজ অ্যাচিভেবল। জীবনে কোনো গোল, স্বপ্ন, উদ্দেশ্যই অ্যাচিভ করা সম্ভব নয় ইফ দেয়ার ইজ নো ড্রিম ইন লাইফ। যদি জীবনে কোনো ড্রিম না দেখো, কোনো গোলই কিন্তু তুমি অ্যাচিভ করতে পারবে না। তারপর বলা হয়েছে মোর ওভার, অধিকন্তু লাইফ বিকামস মনোটোনাস, লাইফ হয়ে যায় একঘেয়ামি অ্যান্ড মিনিংলেস, অর্থহীন, উইদাউট ড্রিম। স্বপ্ন ছাড়া জীবন কি হয়, একঘেয়ামি হয়ে যায় এবং কোনো মিনিং থাকে না। সো অন দ্য আদার হ্যান্ড, এইবার অন্যথায় ড্রিমস মেক আস অ্যালাইভ, স্বপ্ন আমাদেরকে অ্যালাইভ, বাঁচিয়ে রাখে, অ্যান্ড গিভ আস হোপ টু ড্র এ ওয়ার্ল্ড অফ পজিটিভিটি। আমাদেরকে স্বপ্ন বাঁচিয়ে রাখে এবং আমাদেরকে আশা যোগায় যে আমরা এমন একটি ওয়ার্ল্ড আঁকবো আমাদের রং তুলি দিয়ে, যেটি থাকবে সম্পূর্ণ পজিটিভিটি। যেহেতু উনি মূলত এটি ওনার থিম উনি চেয়েছিল একটা পজিটিভ দুনিয়া হোক, যেখানে এই যে কালারিজম, যে রেসিস্ট মন মানসিকতা থাকবে না। এই জন্য আমি ইচ্ছা করে লাস্টে এই কথাটি লিখেছি যে টু ড্র এ ওয়ার্ল্ড অফ পজিটিভিটি। হ্যাঁ, সো আমি এই জন্য এইটিকে লিখেছি, বুঝতে পারবো ভাবিনি। ওকে, মোহাম্মদ আলামিন স্যার এসেছেন, স্যারকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। হ্যাঁ, সো দেখো, আসলে তোমরা যদি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে চাও, তোমাদেরকে আমি কিছু টিপস শেয়ার করি। ফ্রি হ্যান্ড রাইটিং, সাপোজ তোমাদেরকে আমি বলি, ফ্রি হ্যান্ড রাইটিং যদি তোমরা লিখতে চাও, তোমাদেরকে কিছু রাইটিং প্র্যাকটিস করতে হবে। সাপোজ তোমাদের ইচ্ছে থাকা লাগবে। এই যে তোমাদের সাথে আমি একটি বই শেয়ার করি, দেখো এটা হচ্ছে ব্যারন্সের, এটা হচ্ছে নিউ জিমেট। হ্যাঁ, এটা হচ্ছে 17তম এডিশন। তো এই বইটি শুধুমাত্র আমি কিনেছিলাম যে আমার লেখা কিভাবে ভালো করা যায়। একটি চ্যাপ্টার রয়েছে এসে রাইটিং, এখানে মোটামুটি 30 পেজের মতো কিভাবে তোমরা লেখা ভালো করতে পারবে, ইংলিশ লেখা, মানসম্মত লেখা যায়। সো আমি কিন্তু অলমোস্ট এটি 200 মতো মনে হবে এই টাকা দিয়ে কিনেছি, শুধুমাত্র এখানে একটি চ্যাপ্টার পড়ার জন্য, চ্যাপ্টার যে কীভাবে ভালো মানের লেখা যায়। সো তোমাদের হয়তো বা এটি বইটি কেনার দরকার নাই, তোমরা চাইলে, যেহেতু আমার কাছে বই রয়েছে, তোমরা এটি ফটোকপি করে আমার থেকে যদি পরবর্তীতে সুযোগ হয় 30 পেজ তোমরা নিয়ে নিতে পারো। সো এখানে কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করি যে কিভাবে ভালো মানের লেখা যায়। লক্ষ্য করো, আমি এখানে যেই প্যাটার্নে আমি এই বইয়ের প্যাটার্ন ফলো করেছি, এখানে একটি ভালো মানের লেখা লিখতে হলে তোমাদের প্রথমে যেটি লেখাকে তোমাদের 3টি ভাগে বা 4টি ভাগে, কয়েকটি ভাগে, 3টি ভাগে ভাগ করে নিতে হবে। 1 নম্বর ভূমিকা, তোমাদের মনে রাখতে হবে একটা ভালো ভূমিকা দরকার, যেটি লিখেছি দ্য ইম্পর্টেন্স অফ ড্রিমস ইন ম্যানস লাইফ ইজ বাউন্ড ডেসক্রিপশন, এগুলো 1 নম্বর। তারপর এইটিকে 2টি ভাগে ভাগ করে ফেলো। যেমন দেখো, আমি যেটি লিখেছি নো গোলস অ্যাচিভেবল ইফ দেয়ার ইজ নো ড্রিম। কোনো গোলস অ্যাচিভ করা সম্ভব নয় যদি স্বপ্ন না থাকে। তারপর এই যে কানেক্টরের ব্যবহার তোমাদের শিখতে হবে। মোর ওভার, কানেক্টর ব্যবহার দিলে লেখার মান ভালো হয়। তাছাড়া আরও বলেছি লাইফ বিকামস মনোটোনাস, জীবন কি হয়, মনোটোনাস হয় এবং মিনিংলেস উইদাউট ড্রিম। এই গেল ভূমিকার পরে একটি পার্ট। তারপর চলে গেলাম অন্য একটি পার্টে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে কি হয়, ড্রিমস মেক আস, ড্রিমস আমাদের কি করে, আমাদের বাঁচিয়ে রাখে এবং আশা যোগায় আমরা যাতে ভালো একটি পজিটিভ ওয়ার্ল্ড তৈরি করতে পারি। তোমাদের এইভাবে চিন্তা করতে হবে। তোমরা যদি এইভাবে চিন্তা করতে পারো, তোমাদের একটি ভালো মানের লেখা লিখতে গেলে তোমাদের অনেক বেশি পড়তে হবে। আমি ভবিষ্যতে তোমাদের সাথে কিছু সাইট শেয়ার করব। হ্যাঁ, যে হার্ভার্ড বিজনেস রিভিউ, দেন নিউ ইয়র্ক টাইমস, আরও কিছু পত্রিকা রয়েছে, ওগুলো যদি তোমরা রেগুলার পড়তে পারো, তোমাদের যে লেখার যে স্পিড, তোমার লেখার যে কোয়ালিটি আরও ভালো হবে। তোমাদের কিছু গল্পের বই পড়তে হবে, গল্পের বই যদি ইংলিশ পড়তে পারো, এই যে তোমাদের লিটারেচার তোমরা পড়বে, অনেক কিছু জানতে পারবে। আমি আস্তে আস্তে, এগুলো তো আর সব একবারে দেখানো যায় না, তাই না? আমি তোমাদের আস্তে আস্তে আমি শেয়ার করে দিব এক সময়। সো এগুলো আসলে পড়তে যে ইংরেজিতে কথা বলা, শোনা, এগুলো সব কিছু মিলিয়েই তোমাদের চিন্তাধারা পরিবর্তন
তখন তোমাদের একটি ভালো মানের লেখা হবে। হ্যাঁ, যদি তোমাদের আইএলটিএসেও কাজে লাগে, এই যে আমি তোমাদের যে বইটি দেখালাম জিমেট, এটি হচ্ছে গ্রেডেড ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্ট। কেউ যদি আমেরিকায় পড়তে চাও বা ওয়ার্ল্ডে ভালো ভালো ইউনিভার্সিটি, তোমাদের জিমেট টেস্ট স্পেশালি সায়েন্সের স্টুডেন্টদের দিতে হয়, এমনি জিআরইও দিতে পারে বাকি যারা অন্য স্টুডেন্ট। সো অনেক এ জায়গায় মজার বিষয় রয়েছে। সো হ্যাঁ, তোমাদের বলে রাখি, তোমরা যে এই থিমটি যে পড়তে হবে তা নয়, থিম অনেক বই রয়েছে বাজারে, তোমাদের অনেক স্যার তোমাদেরকে নোট করে দেন, সুন্দর সুন্দর থিম দেন। হ্যাঁ, আমি একটা থিম লিখেছি বলে আমারটাই দুনিয়ার বেস্ট হয়ে গেল, আমারটাই পড়তে হবে, অন্য সব থিম আর ভালো না, বা ব্যাপারটি এমন নয়, ঠিক আছে। আমি আজকে লিখেছি, হয়তো বা কালকে আমার এই থিমটিকেই আমি আরও অনেক সুন্দরভাবে হয়তো বা লিখতে পারবো, বা অন্য কোনো স্যারেরটা দেখলে আমার আরও ভালো লাগবে, তার থেকে আমি কিছু ওয়ার্ড বা কিছু লাইন ধার নিতে পারি। সো এরকম ভাবার কোনো কারণ নেই, এটি পড়তে হবে, এটি সেরা, এইরকম মন মানসিকতা রাখা উচিত নয়। হ্যাঁ, তোমরা ভালো মানের থিম পেলে তোমরা পড়তে পারো, আমি জাস্ট তোমাদের সাথে এটি শেয়ার করলাম। হ্যাঁ, আমার যে লেখার থিমটি। সো পরবর্তীতে তোমাদের আজকে যেহেতু আর মডিফায়ার করার সময় নেই, সো তোমাদের ক্লাসটি কেমন লেগেছে জানাও। তোমরা যদি বুঝতে পেরে থাকো আমার যে মেসেজগুলো, যে এই যে ড্রিমের পেছনে যে রেসিজম, যে বর্ণবাদ রয়েছে, হ্যাঁ, যে হোয়াইট স্কিন ব্ল্যাক স্কিনের যে বিষয়টি, তোমরা যদি বুঝতে পেরে থাকো, এইটিই তিনি বুঝাতে চেয়েছেন। আসলে আমাদের পড়াশোনা করে কি হবে, শুধু যদি আমরা এই যে রেসিস্ট হয়ে যাই, তাহলে তো আমাদের পড়াশোনা আসলে মিনিংলেস। এবং এই যে এই থিমটি মূলত এই যে রেসিস্ট মন মাইন্ডের বিরুদ্ধে তিনি লিখেছেন। সো আশা করি তোমরা অন্তত এই জায়গাটুকুতে তোমরা চেঞ্জ করতে পারবে, কারণ এই জায়গায় চেঞ্জ হলে তোমাদের জীবন চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, সো সেই প্রত্যাশাই তোমাদের ব্যক্ত করছি। সো আমি যদি পরবর্তীতে সুস্থ থাকি, হ্যাঁ, তোমাদের সাথে আবার নেক্সটে দেখা হবে। তোমাদের দেখতে পাচ্ছ এখানে একটি সুন্দর একটি ছবি বানিয়েছি তোমাদের জন্যে। যদি সুস্থ থাকি তোমাদের সাথে হয়তো বা পরবর্তী রবিবারে সানডে 9টার সময় তোমাদের সাথে দেখা হবে। তখন অন্য কোনো পোয়েম পড়বো, হয়তো বা মডিফায়ার যেগুলো ওগুলো করব। হ্যাঁ, সো সেই কামনাই রইল। সেই জন্য ভালো থাকো, আর আশা করি যে এই যে থিমের যে পেছন যে উদ্দেশ্য, ব্যাকগ্রাউন্ড, যে এই যে ল্যাংস্টন হিউজেস, যে তারপর এই যে ফ্লয়েড, জর্জ ফ্লয়েড, বিভিন্ন মানুষ বিভিন্ন সময় তাদের জীবন দিয়েছেন একমাত্র এই যে রেসিস্ট, এই যে স্কিন যাকে বলি, যে হ্যাঁ তোমরা যে হোয়াইট স্কিন দেখলেই পাগল হয়ে যাও, হ্যাঁ ছেলে মেয়ে, যে এই জাতীয় যে মন মানসিকতার বিরুদ্ধে তারা কাজ করতে গিয়ে তারা নিজের জীবন পর্যন্ত দিয়েছেন। সো আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারবে, তোমরাও তোমাদের যারা মানুষ রয়েছে সবসময় প্রোটেস্ট করবে। হ্যাঁ, এই জাতীয় কিছু দেখলেই তাদের থেকে অ্যাভয়েড করবে, নিজেদেরকে সরিয়ে নিবে, এবং হয়তো সামনাসামনি বলে দিবে তুমি তো রেসিস্ট, তোমার মন মানসিকতা তো রেসিজম মন মাইন্ড আমি দেখতে পারি। কারণ তোমরাই যদি তরুণ সমাজ, তোমরা যদি এই বিষয়ে এগিয়ে না আসো, আসলে আমাদের বাংলাদেশ তথা বিশ্ব কিন্তু পরিবর্তন করা সম্ভব নয়। সো এই যে নেলসন ম্যান্ডেলা লিখলো, হ্যাঁ, তারপর আরও অনেক রয়েছে তোমাদের এইখানে। তোমরা জানো যে তোমাদের এখানে তোমাদের এই যে তোমাদের একটু দেখিয়ে নিই, লাস্ট এখানে সময় শেষ। এই যে মার্টিন, এই চ্যাপ্টারে ইউনিট 3-তে রয়েছে যে মার্টিন লুথার কিং রয়েছে, আই হ্যাভ এ ড্রিম, উনিও কিন্তু একই বিষয় নিয়ে কথা বলেছেন। সো যাই হোক, হ্যাঁ, সো আশা করি তোমাদের সাথে আমি ক্লাস শেষে এটি শেয়ার করে দিব, তোমরা এটি শিখতে পারো, বা যে কোনো জায়গায় ভালো লাগে তোমরা শিখে নিতে পারো। সো শিক্ষার্থীরা ভালো থাকো, সুস্থ থাকো। ভালো লাগলো যদি আমি সুস্থ থাকি, আমার তো যেহেতু একটু জ্বর, ভালো থাকলে পরবর্তীতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।